সঠিক কথা বলার জন্য তাকে হয়রানির শিকার হতে হয়েছে। শুধু শিকার হতে হয়নি, একটা সময় তার রুটি রুজি থেকে তার স্বাভাবিক জনজীবন সব কিছু বিপর্যস্ত হয়ে গিয়েছিল। কিন্তু তিনি দাঁতে দাঁত চেপে লড়াই করেছেন। আজকে তার সুফল পাচ্ছেন। কার কথা বলছি? নামটা বললে আপনারা প্রত্যেকে চিনে যাবেন, কারণ এখন তিনি বাংলার ঘরে ঘরে, বাংলার ফোনে ফোনে, বাংলার দর্শকদের মনে মনে। শুদ্ধশীল ঘোষ, প্রিয় বন্ধু মিডিয়া। দাদা, প্রথমে অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছি বলছি, কিন্তু সেই ভালোটা কিরকম সেটা একটু তলিয়ে দেখতে হবে তো। তবে হ্যাঁ, মরে যায়নি 4 তারিখে। ওইটা তলিয়ে দেখার জন্যই তো আজকে বেঙ্গল ভয়েস এসছে তোমার কাছে। একদমই তাই। হ্যাঁ, না একটাই ভালো, যেটা যে 4 তারিখ যে ফলাফলটা হলে আমরা সকলে মরে যেতাম, আমরা বেঁচে থাকতাম না, অ্যান্ড লিটারালি মরে যেতাম, সেই জায়গাটা অন্তত হয়নি। আজকে বসে এখানে ইন্টারভিউটা দিতে পারছি, তো এর থেকে ভালো আর কি হতে পারে। মরে যেতে নাকি মেরে ফেলা হতো? আলটিমেটলি তো মরতেই হতো, সে তো মেরে ফেলাই হতো, একদম মাঝ রাস্তায় দাঁড় করিয়ে জ্বালিয়ে দিত। শুধু তাই নয়, আমাকে নয়, আমাদের মতো যারাই ছিলাম, যারাই এই সরকারের ভুল ত্রুটিগুলো নিয়ে কথা বলেছিলাম, প্রত্যেকেরই একই হাল হতো। রাস্তার দুদিকে হিন্দু লাশ বিছানো থাকতো, বাড়ির মহিলাদের টেনে নিয়ে গিয়ে ছোট ছোট ছেলেকে খাওয়ানো হতো। এবং এগুলো কোনো কিন্তু আমি হাওয়ায় ভেসে কথা বলছি না। ভোট পরবর্তী সময়ে আমরা যখনই বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি, এই যেমন একজনকে আমরা শ্রী চৈতন্য দেবের অন্যতম অবতার হিসেবে দেখছিলাম, অদিতি মুন্সি, সঙ্গীত টঙ্গীত করেন, কীর্তন গান, একজন মহিলা। সুতরাং তিনি তো মা মাটি মানুষের সঙ্গেই থাকবেন, কিন্তু তার পার্টি অফিস থেকে মদের গ্লাস বেরোচ্ছে, সে বেরোক, সেটাতে আমার কোনো অসুবিধা নেই। অস্ত্রগুলো কি করছিল? এই অস্ত্রগুলোই কারুর না কারুর নাম তো লেখা ছিল। এই আমার বাড়ি থেকে 2 কিলোমিটার দূর হবে আনন্দপুর, যেখানে ওই অগ্নিকাণ্ডটা হয়েছিল। সেখানে এখানকার সব থেকে বড় যে তৃণমূলের গুন্ডা নেতা নজরুল আলী মণ্ডল, তার যে ডান হাত, তার বাড়ি থেকে অন্তত 50টা শোট বেরিয়েছে, বন্দুক বেরিয়েছে, বোমা বেরিয়েছে। এগুলো কাদের জন্য রাখা ছিল? কোন উন্নয়নের জন্য রাখা ছিল? কোনো না কোনো একটাই তো শুদ্ধশীল ঘোষের নাম লেখা ছিলই। তো সেই জায়গা থেকে মারতো, মেরে ফেলতো, মরে যেতাম, কিন্তু আলটিমেট ঘটনা তো এটাই ঘটতো। সেটাকে আটকানো গেছে, এটাই বড় খবর সব থেকে। তাহলে ভয় আউট ভরসাইন হয়েছে বলছো? পুরোপুরি তো হয়নি এখনো। এর বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ চলছে। কেননা বাংলার মানুষ যে রায়টা দিয়েছে, সেটা কাদের বিরুদ্ধে? এই একটা সামগ্রিকভাবে যে সিস্টেমটাকে ফেল করে দেওয়া হয়েছিল, কোলাপস করিয়ে দেওয়া হয়েছিল, প্রত্যেকটা গুন্ডাকে তুলে তুলে নেতা করে দেওয়া হয়েছিল, এবং তাদের একটাই জিনিস বলা ছিল যে ভাই, তোরা যা খুশি লুটপাট কর, তৃণমূলের নাম ভাঙিয়ে কর, 25 রাখ, 75 পাঠিয়ে দে, আরো বড় তোকে পোস্ট দেবো, তাই তো? তাহলে এদের বিরুদ্ধেই তো মানুষ ভোটটা দিল। কিন্তু রিসেন্ট যেসব অ্যাক্টিভিটি হচ্ছে, বিভিন্ন জনের কাছ থেকে শুনতে পাচ্ছি এরা নাকি দেশের স্বার্থে, বৃহত্তর স্বার্থে। কিন্তু আমি এইটুকুনি বুঝতে পারি না আমার ক্ষুদ্র বুদ্ধিতে, যে দেশের কি এমন বৃহত্তর স্বার্থ হয়ে গেল, যে দুদিন আগেও তোলাবাজ ছিল, যার বিরুদ্ধে মানুষ ভোট দিল, তাকে এখন জামাই আদর করতে হচ্ছে। এর বড় খেসারত আগামী দিনে দিতে হবে না তো? আজকে দেশের বৃহত্তর স্বার্থে উপরি তলায় কিছু হচ্ছে, কালকে লোকাল স্বার্থে নিচু তলায় যখন হবে, এটাকে আটকানো যাবে তো? আর যদি আটকানো না যায়, যারা লাল জার্সি পরে সিপিএম এর আমলে হারমাতগিরি করেছে, তারা নীল সাদা জার্সি পরে তৃণমূলের আমলে হারমাতগিরিটা কন্টিনিউ করেছে, আজকে যদি গেরুয়া জার্সি পরে তারা সেই জিনিসটা করে, তাহলে আলটিমেটলি কি কোনো পরিবর্তন হলো রঙের পরিবর্তন ছাড়া? সুতরাং পুরোপুরি কিন্তু এখনো ভরসাহীন হয়নি, অন্তত আমার ক্ষেত্রে আমি বলতে পারি। নিশ্চিতভাবে এখানে একটা ভালো জায়গা আছে, যে বিজেপি যে মানসিকতা নিয়ে চলে, সেটা কিন্তু আরএসএস এর ভাবধারার সঙ্গে মেলে। এবং আরএসএস এমন একটা সংগঠন, পৃথিবীর বৃহত্তম সংগঠন, যারা কিন্তু নেশন ফার্স্ট এই থিওরিতে বিশ্বাস করে। তারা কিন্তু এইগুলোকে খুব একটা পছন্দ করে না। কিন্তু আবার আমরা যখন বাংলার ক্ষেত্রে এই সংগঠনটাকে দেখি, সেখানে কিন্তু আরএসএস এর মূলধারার সঙ্গে একটা বড় ডিফারেন্স চোখে পড়ে। তো সব মিলিয়ে বৃক্ষ কিবাতম নাম ফলেন পরিচয়তে, হয়তো ভবিষ্যতে আমরা এর উত্তর পেয়ে যাব। হয়তো অহেতুক আমরা সন্দেহ করছি, অহেতুক ভয় পাচ্ছি, কিন্তু কি বলুন তো, আমরা তো ঘরপোড়া গরু, সিঁদুরে মেঘ দেখলেও কিন্তু ভয় লাগে। একবার সিস্টেমটা পচে গেলে একটা দীর্ঘ লড়াই আবার হবে, এবং সেই লড়াইয়ে মানুষ বাঁচবে কিনা, অনেক কিছু কঠিন প্রশ্ন আসে। এই তৃণমূলকে আমরা কত ভরসা নিয়ে নিয়ে এসেছিলাম, 2011 যে পরিবর্তন হয়েছিল, তখন তৃণমূল বলুন, মমতা বন্দ্যোপাধ্যায় বলুন, কারোর কোনো সংগঠন ছিল? এই মানুষগুলোই তো ভোট দিয়েছিল। একটা জায়গা থেকেই যে এই যে সিপিএম আমলে যে জিনিস চলছে, তার অবসান ঘটাতে হবে। কিন্তু আমরা কি দেখলাম? সিপিএম চলে গিয়ে উন্নততর সিপিএম, সিপিএম এর বেস্ট ছাত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলে এলো, এবং সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো যখন একটা নটোরিয়াস ক্রিমিনালকে ইন্ট্রোডিউস করা হলো, সেই সিস্টেমটা কোন জায়গায় চলে গেল?
এটা আমরা 2016 থেকে মোটামুটি বুঝতে শুরু করলাম, কিন্তু তারপর 10টা বছর লেগে গেল এদেরকে সরাতে। কিন্তু সেই 10 বছরে কি পরিমাণ ক্ষতি হয়ে গেল, কত মানুষ চলে গেছে। কত মানুষ চলে গেল। একটা মানুষের জীবনকে তো আর ফিরিয়ে আনতে পারবো না, যাই হয়ে যাক। সুতরাং ওই ভয়টা ওই জায়গা থেকেই লাগে যে যে সিস্টেমটাকে পরিবর্তন করার চেষ্টা করছি সেটা সেই পচাগলা সিস্টেমটাই আবার হয়ে থাকবে না তো। কোথাও একটা গিয়ে এই যে সাংসদদের একটা বি টিম তৈরি করা, বিধায়কদের একটা বি টিম তৈরি করা এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সে বৈঠক করা, তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ, আহ, এই ভয়টা কি পাচ্ছ যে আবার কোথাও একটা গিয়ে এদেরকেই আবার বিজেপি নিয়ে নেবে না তো? শুধু বিজেপি নিয়ে নেওয়া নয়, এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে। দেখো, এখানে একটা কথা বারবার বলা হচ্ছে, অনেকেই বলছেন, এবং এটা নিয়ে যেদিনকে আমি প্রথম প্রতিবাদ করেছিলাম, আমার ভিডিওটা করেছিলাম, আহ, সেখানে প্রচুর মানুষের কমেন্ট এসেছিল, এবং 99.99% মানুষ বলছে দাদা একদম মনের কথাটা বলেছো। তার মানে মানুষের মনের মধ্যে ওই ভয়টা কিন্তু কাজ করছে। এইবার আমরা একটা কথা শুনছি, তারপর দেখলাম বিজেপির অনেক শীর্ষ নেতাই ফোন করলেন, আমি অবভিয়াসলি নামগুলো নেব না। অ্যান্ড তারা যে কথাটা বললেন যে না না, এত ভয় পাওয়ার কিছু নেই, এরা একটা আলাদা ব্লক করছে, তার সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই, এবং কেন্দ্র সরকার যেসব বিল টিল নিয়ে আসবে, যেটা আমাদের মনসুন সেশনে আসছে, এরা বাইরে থেকে নিঃশর্ত সমর্থন দেবে। যদি এটা হয় সত্যি, এখানে ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু আহ, একদম তো ঘাসে মুখ দিয়ে চলি না, কিছু কিছু জিনিস ভেতরে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। যেমন প্রশ্ন নাম্বার 1, যেটা আমার মনের মধ্যে সব থেকে ডাউটফুল হচ্ছে, যে সত্যি এরা যদি নিঃস্বার্থভাবে দেশের জন্য কিছু করতো, কেন্দ্র সরকার যেটা করছে, তাহলে এত মিটিং মিছিলের কি দরকার ছিল? তারা তো তাদের মতো করে করে দিত, যখন যা হবে দেখা যাবে। এবং সেখানে কেন্দ্রীয় এক বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবজির বাড়িতে বারবার মিটিং হচ্ছে, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বারবার সেখানে ছুটে যেতে হচ্ছে, এবং যে যে নামগুলো সেখানে ইনক্লুড হচ্ছে, যেমন সায়নী ঘোষ, এই মহিলাকে মেনে নেওয়া যায় না। আমরা কি জানি, আমাদের ধর্ম আমাদের শিখিয়েছে যে নিজ ধর্মে আস্থা, পরধর্মে সহিষ্ণুতা। সেখানে সায়নী ঘোষ কি করছে? শিবলিঙ্গে কন্ডম লাগানো ছবি দিচ্ছে, মক্কা মদিনার গান গাইছে, সে তিনি গাইতে পারেন, আমার সেখানে অসুবিধা নেই। কিন্তু এই যে হিন্দু ধর্মকে চূড়ান্ত অপমান করা, এবং তার যে বয়ানগুলো যদি আপনি দেখেন ভোটের আগে ভোটের পরে, সেখানে কি বলছে যে এই মেরে ফেলবো, ডিজে বাজানো, অভিষেকের যে কথাগুলো তার রিপিটেশন রয়েছে। সে আজকে কোনো একটা স্বার্থে হঠাৎ করে চলে আসছে, এবং তাকে নিয়ে তোয়াজ করা হচ্ছে, এটা কোথাও গিয়ে একটা মনে কু ডাকছে। এবার অনেকেই একটা কথা বলছে যে দূর, এদের নিয়ে চিন্তা করবেন না, এই জাস্ট মনসুন সেশনটা আসছে, এদের সমর্থনটা নিয়ে নেওয়া হবে, তারপর এদেরকে সাইজ করে দেওয়া হবে, ঘরে ঢুকিয়ে দেওয়া হবে, হোয়াট এভার, হলে খুব ভালো। কিন্তু আমাকে একটা কথা বলুন, একজন সাংসদ যেখানে যেতেন, তিনি তো 7-7টা বিধানসভাকে তাকে কন্ট্রোল করতে হয়, সেই ইকুয়েশনটা তাকে মাথায় রাখতে হয়। তাহলে সেই জায়গাটা যিনি করছেন, তিনি কি এতটা বোকা? তার মাথায় কি কোনো ক্যালকুলেশন নেই? এরা কি জানে না যে এই জুলাই সেশনটা হয়ে যাওয়ার পর তাদের সঙ্গে এই জিনিস হতে পারে? তাহলে সেটার জন্য তারা কোনো একটা পয়েন্ট তৈরি করছে না তো, যেখান থেকে আর এরা পিছিয়ে আসতে পারবে না। যদি ওয়ার্স্ট কেস সিনারিও আমি ধরি যে কিচ্ছু হচ্ছে না, মানে এরা বিজেপির টিকিটে দাঁড়াবে না, বা একটা এই যে নতুন তৃণমূল করছে তাদের সঙ্গে এনডিএ জোটের কোনো রকম ইকুয়েশন হবে না 2029-এ, মানুষ মানে এরা কোনো রকম পাত্তা দেবে না। কিন্তু কিছু না কিছু তো একটা ডিল হচ্ছে, সেই ডিলটা যদি এরকম হয় যে এরা যা করাপশন করেছে, এরা যা অন্যায় করেছে, এরা যা দুর্নীতি করেছে, তার কোনো রকম কোনো তদন্ত হবে না, সেটাও কি সঠিক হবে? এবার আপনি বলবেন যে রাজনীতির ক্ষেত্রে তো এগুলো অনেক কিছু আমাদের ভাবনা চিন্তা এদিক ওদিক করে করতে হয়। ঠিক আছে, যদি সেটাই করতে হয় তাহলে বিজেপি ওই ট্যাগলাইনটা সরিয়ে দিক, পার্টি উইথ আ ডিফারেন্স। তারা তো বলে পার্টি উইথ আ ডিফারেন্স, এবং সেখানে আমরা অটল বিহারী বাজপেয়ীজির মতো নেতা দেখেছি, যাকে এক ভোটে হারিয়ে দেওয়া হয়েছে, আবার নির্বাচন করতে হয়েছে, কিন্তু তিনি কি বলেছেন? যে ভারতীয় সংবিধান বেঁচে থাকবে, দল আসবে দল চলে যাবে। কোথায় গেল সেই স্পিরিট তাহলে? এইগুলো প্রশ্নগুলো ভাবাচ্ছে, এবং আবার বলছি এগুলো হয়তো অহেতুক ভাবছি, এবং সেটা যদি হয় আমার থেকে খুশি কেউ হবে না, কিন্তু এগুলো সত্যি ভাবার বিষয় আছে। এবং পার্টির কর্মীদের তাহলে তো মনোবল ভেঙে যাবে একদম। একদম। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো নেতা মমতার হাত ছেড়ে বিদ্রোহীদের দলের নাম লেখালেন, সই করলেন। তো এটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে একদম মানসিক কফিনে শেষ পেরে? আমার মনে হয় না। দেখুন, এই আবারও বলছি, সুদীপ ব্যানার্জি, সায়নী ঘোষ, মহুয়া মৈত্র, এগুলো প্রত্যেকে হচ্ছে ধান্দাবাজ, নিঘাত ধান্দাবাজ। যদি ধান্দাবাজ না হতো, এই সুদীপ ব্যানার্জিরই যদি রাজনৈতিক হিস্ট্রি দেখেন, সুদীপ ব্যানার্জি মমতা ব্যানার্জির সঙ্গে ছিলেন, তারপর শোনা যায়, এর কোনো প্রুফ আমার কাছে নেই, কিন্তু বিভিন্ন বইয়ে আমি পড়াটা পড়েছি যে মমতা ব্যানার্জি সুদীপ ব্যানার্জির উপর খুব ডিপেন্ড করতেন,
এবং ওই যখন বিজেপি ছেড়ে কংগ্রেসের সঙ্গে জোট বাঁধলেন তখন মমতা ব্যানার্জির সঙ্গে অ্যাকচুয়ালি কংগ্রেসের একটা মোটা টাকার ডিল হয়, এই টাকাটা দেবো, ওই জন্যই উনি বিজেপি ছেড়েছিলেন। তো তার একটা বড় অংশ নিয়ে মমতা ব্যানার্জি চলে এসেছিলেন, আর বাকি টাকাটা সুদীপকে আনার দায়িত্ব দিয়েছিলেন। তো সুদীপ ব্যানার্জি সেই টাকাটা না নিয়ে, মানে না মমতাকে দিয়ে, নিজেই কিছু ব্যবস্থা করে ফেলে। আবারও বলছি, এর কোনো প্রুফ আমার কাছে নেই, কিন্তু আমি একটা বইয়ে পড়েছি, আমি সেই রেফারেন্স দিয়ে দিতে পারবো। তো তার ফলে মমতার সঙ্গে সুদীপের দূরত্ব তৈরি হয়, এবং মমতাকে সাইডলাইন করেই তখন জোড়া মোমবাতি চিহ্নে দাঁড়িয়েছিল। যখন হেরে গেল, ওখান থেকে সিপিএম জিতে গেল, তারপর আবার মমতাও দেখলো সুদীপ বিনা গতি নেই, আর সুদীপও দেখলো যে মমতা বিনা গতি নেই, আবার ফেরত চলে এলো। তো সেই সুদীপ ডিগবাজি খাবে, এটা খুব স্বাভাবিক, এদের ডিগবাজি খাওয়াটা কোনো ফ্যাক্টর নয়। এই মহুয়া মৈত্র নিয়ে অনেকে প্রশ্ন করছে যে এত চিৎকার করে যাচ্ছে, এ করছে। আমি তাদেরকে একটাই গল্প বলেছি, এবং খুব তারা সেটা অ্যাকসেপ্ট করেছে, যে ধরো আমার বাড়িতে আপনারা এসছেন, তো 5 জন এসছেন, তার মধ্যে একজন আপনাকে আমি একদম পছন্দ করি না, বাকি 4 জনের সঙ্গে আমার ঠিকঠাক আছে। তো আমি কি করেছি, আমি এনশিওর করেছি যে আপনি কিছুতেই মিষ্টি খাবেন না। তো একটা প্লেটে 4টে রসগোল্লা নিয়ে এসেছি, 4জন খাবে, আপনি পাবেন না। সব থেকে বেশি গালাগালটা আপনি দেবেন, এই রসগোল্লা খাওয়া খুব খারাপ, রসগোল্লা খেলে সুগার হবে, রসগোল্লার মধ্যে ব্যাকটেরিয়া আছে, রসগোল্লা মোদির চক্রান্ত। এবার যে মুহূর্তে একজন আপনার বন্ধু তুলে রসগোল্লাটা আপনার মুখে ঢুকিয়ে দেবে না, সবার আগে হজমটা আপনি করে নেবেন। মহামূত্র হচ্ছে এই ক্যাটাগরির। মানে যাওয়ার অপেক্ষা করছেন? একদম সিগন্যাল দিচ্ছে। আমি তো বলবো অভিষেক ব্যানার্জিও যাওয়ার অপেক্ষায় আছে। অভিষেক ব্যানার্জির দুর্ভাগ্য যে ও গেলে পুরো প্ল্যানটা ক্যান্সেল হয়ে যাবে, ওই জন্য ওর এন্ট্রি হবে না। আমি আজ থেকে 7 দিন আগে বলেছিলাম, যখন মমতারা চিৎকার করছে যারা একসঙ্গে আছে তারা চিঠি দেখা, একসঙ্গে আসুক, সই দেখাক, এসব করে, যে 17, 18, 19 নয়, 19 জন হলে তো হয়ে যাবে এটা। 23 জন, আমার কাছে খবর আছে 23 জন এক জায়গায় চলে এসছে আজকে। সাংসদ? সাংসদ আজকে দেখুন কাউন্টটা 23ই হয়ে গেছে। মমতার সঙ্গে কে কে পড়ে আছে? শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদ, সৌগত রায়, কল্যাণ ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়। মহামৈত্র ওখান থেকে সিগন্যাল দিয়ে যাচ্ছে সমানে এদিকে আসবো, 23 হয়ে গেছে অলরেডি। এবং এরাও আলটিমেটলি থাকবে না, কেননা দল চলে যাচ্ছে, প্রতীক চলে যাচ্ছে, রেজিস্ট্রেশন চলে যাচ্ছে, টাকাটা চলে যাচ্ছে, এদের সঙ্গে জনতা নেই। আগামী দিনে এরা খাবেটা কি? এই না। দাদা, কোথাও কি মনে হয় যে রাজনীতিকরা তো ঠিক আছে, এই টলিগঞ্জ থেকে নিয়ে গিয়ে রাজনীতি করানো, এই সাংসদ বিধায়ক করানো, যারা সবার আগে হাতটা ছাড়লো, আমরা কাকে দেখছি? শতাব্দী রায়, তিনি নিয়ে যাচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে, 3বার 4বারের সাংসদ। জুন মালিয়া, আমরা কাকে দেখছি? রচনা ব্যানার্জি, সায়নী ঘোষ, দেব। মানে এরা কি ছিল? এরা এতদিন কি করতো? তারা সাংসদ বিধায়ক এক একজন। দেখুন, এটা তাহলে ভুল? ভুল নয়। আবারও বলছি, মমতা ব্যানার্জি যেটা করেছে পাপ করেছে। এই যে তৃণমূল ভোট চুরি করতো, তৃণমূলের ভোট চুরিটা, যেহেতু আমি নিজে হাতে ইলেকশনটা করলাম, আমি ওদের পুরো জিনিসটা বুঝলাম আরও ভালো করে। আগে হালকা হালকা আইডিয়া ছিল। তো এরকম নয় যে ওরা প্রত্যেকটা বুথে গিয়ে কোনো ভোটারকে ভোট দিতে দেয় না, সব মেরে ধরে লুটে দেয়, তা কিন্তু নয়। একটা বড় অংশের মানুষ এই তৃণমূলকে ভোটটা দিত, এবং তারপর যেখানে যেখানে ডাউট হতো, মানে আমি বলছি ধরুন 80,000 ভোট বিজেপিও পাচ্ছে, 80,000 ভোট তৃণমূলও পাচ্ছে, এইবার আরও 20,000 ভোট যেটা আছে সেইটাকে ওরা চুরিটা করতো, করে নিজেদের দিকে নিয়ে চলে আসতো, যেটা বিজেপির দিকে গেলে বা বিপক্ষের দিকে গেলে ওরা জিতে পারতো। চুরিটা ওরা এই অল্প জায়গাটাই করতো। এবার এই সব করতে গিয়ে বেসিক্যালি অনেকগুলো প্রবলেম ক্রিয়েট হয়ে গেছিলো। এক, তৃণমূলটা তো কেউ নীতি আদর্শের জন্য করতো না, তৃণমূলটা সকলেই করতো যে ওখান থেকে মারুকল করতে পারবো। মমতা আছে, দেদার চুরি করো, 25 নিজের কাছে রেখে 75 মমতার কাছে পাঠিয়ে দাও, সব অ্যালাউ আছে, তুমি আরও বড় পদ পাবে। তুমি এখন পঞ্চায়েত লেভেলে চুরি করছিলে, এবার তো পুরাই জেলায় চুরি করতে দেবে, এইটা তো ছিল তৃণমূলের কনসেপ্ট। কিন্তু যে মানুষগুলো টাকাগুলো চুরি করতো, মানুষগুলো রেগে যেত, বিক্ষুব্ধ হতো। তো তারা এরা ভোটে দাঁড়ালে মানুষ তাদেরকে ভোট দিত না, এটা একটা প্রবলেম ছিল। দুই, যেহেতু তৃণমূল করলে টাকা মেরে খাওয়া যায়, তো এটা একটা ভালো ব্যবসার মতো হয়ে গেছিলো। তো প্রচুর লোক চলে এসেছিলো সেই টাকাটা খাওয়ার জন্য। তুই চোর, তোর থেকে বড় চোর আমি। ও বলছে তোর থেকে আরও বড় চোর আমি। এই তো কনসেপ্ট হয়ে গেছিলো। ফলে সেই জায়গা থেকে গোষ্ঠীদ্বন্দ্ব তৈরি হয়েছিল। এবার এই গোষ্ঠীদ্বন্দ্ব হওয়ার ফলে এদের প্রবলেমটা হচ্ছে যে, সাপোজ ধরুন আপনি ক্যান্ডিডেট, আপনি জিতে গেলেন, তাহলে আমাকে তো আর চুরি করতে দেবেন না, পুরো চুরিটা আপনি করবেন। সুতরাং আপনাকে হারানোর জন্য আমি কাজ করব। এই নিজেদের খেয়োখয়িটা ওই চুরির জায়গা থেকে, খাওয়ার জায়গা থেকে এদের প্রবলেমটা হতো। তো এই সমস্ত জায়গাকে মিটিগেট করার জন্য মমতা ব্যানার্জি যেটা করেছিল, ওই একটা করে সেলিব্রিটিকে বসিয়ে দিয়েছিল। কেননা আমাদের এখনও সন্ধেবেলা হলে সিরিয়াল টিরিয়াল দেখা, এইসব ব্যাপারগুলো বাড়িতে যারা বয়োজ্যেষ্ঠ তারা তো করেন, তারা এখন ওই মোবাইল ফ্রেন্ডলি ওই ব্যাপারটা অতটা হয়ে ওঠেনি।
তো সেখানে যেটা এদের হতো মেনলি যে আরে সেলিব্রিটি এসছে, কি আমরা টিভির পর্দায় দেখি, সামনে থেকে দেখতে পাবো, একে ভোট দিই, বা আচ্ছা চুরি এই টুরি ফায়দাটা নেওয়ার চেষ্টা করেছেন। এইটা করে করতেন। কিন্তু বেসিক্যালি এটা কি চালাকি। আর আমরা তো জানি চালাকির দ্বারা মহৎ কাজ হয় না, এক সময় না এক সময় ফাঁসতে হয়। দেখুন এখন মমতা ব্যানার্জি যখন মানে বাড়িতে হাঁচি দিতেন, তো ওই টলিউডের যারা আছে কি একদম পায়ের তলায় ডাইভ মেরে দিয়ে কে নাক মুছবে কে সিকিন মুছবে এই জায়গাটা ছিল তো, এই আধিক্যতা। আজকে মমতা ব্যানার্জি রবীন্দ্র জয়ন্তী পালন করছে, তার সঙ্গে কে রয়েছে, মাতাল কল্যাণ আর চোর কুনাল, দুজন দুদিকে গান করছে, এর বাইরে কেউ নেই কিন্তু। তো এটা হওয়ার ছিল, এটা ভবিতব্য। আবারও বলছি চালাকির দ্বারা মহৎ কাজ হয় না। কুণাল ঘোষের এই মুহূর্তে স্ট্র্যাটেজিটা ঠিক কি বুঝতে পারছো দাদা? মানে তিনি তো আবার দেখলাম বলতে যে এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্য ছিল, বুঝুক কাদেরকে এতদিন মাথায় তুলেছে। আবার তিনি আবার সব কিছুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে, মানে তিনি ঠিক কি করতে চাইছেন কুণাল ঘোষ? তার কাটা মাল একটা, একটাই কথা বলবো। ওই আমরা তো দেখেছিলাম কুণাল ঘোষকে যখন এই মমতা আর রাজীব কুমার অ্যারেস্ট করিয়েছিল, তো তখন কুণাল ঘোষ কিছু বলতে গেলেই টিন ফিন চাবড়ে ওই আওয়াজটা শুনতে দেওয়া হতো না। তো ওটা তো আমরা ক্যামেরায় দেখেছিলাম। এরপর জেলের ভেতর কুণালকে চাবড়াতো কিনা আমি জানি না। না হলে একটা লোক ওই অতগুলো ঘুমের ওষুধ খেয়ে নিজের প্রাণটা দেওয়ার চেষ্টা করতো না, কিছু না কিছু তো বিশাল ব্যাপার সেখানে হয়েছিল। তো কাউকে যদি সেরকম মানসিক এবং শারীরিক উৎপীড়ন করা হয়, মানে এটা কুণালবাবুর দোষ নয়, তো তারটা কেটে যাবে, এটাই খুব স্বাভাবিক। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যেটাকে নতুন তৃণমূল বা আসল তৃণমূল বলা হচ্ছে, এটার ভবিষ্যৎ কি? আর এদের মাথার উপরেই বা কারা রয়েছে যে তারা এই জায়গাটা তৈরি করতে পারছেন? আদৌ কি ঋতব্রত সন্দীপন সাহা, নাকি অন্য কোনো বড় মাথা হাত রয়েছে? না না, ঋতব্রত সন্দীপনের এতখানি ক্ষমতা হয়নি। ঋতব্রত প্রথম কথা বামপন্থী ছিল, যখন বামপন্থী ছিল তখন ওই তৎকালীন যে আমাদের অর্থমন্ত্রী অমিত মিত্র যখন গিয়েছিলেন দিল্লিতে কীরকম অসভ্যতা করেছিল। এবং এই মমতা বন্দ্যোপাধ্যায় পাপের কথা বলছি না, এই তো ঋতব্রত আর একটা পাপ। এই ঋতব্রতকে গোটা বাংলার মানুষ ভালোভাবে কবে চিনেছিল, ওর একটা কুৎসিত ভিডিও ভাইরাল হয়ে গেছিলো, এবং সেটা একটা মহিলার সঙ্গে। তো সেই যে ভিডিওটা যে মহিলার সঙ্গে ওরকম হয়েছিল তিনি রিপোর্ট করেছিলেন, এবং সেটা নিয়ে সিআইডি তদন্ত হওয়া হচ্ছিল। তো বেসিক্যালি ঋতব্রত ব্যানার্জি কিন্তু জেল যাওয়া উচিত ছিল, উনি যদি কাউকে এইভাবে ঠকিয়ে থাকেন কোনো মহিলাকে। তো মমতা ব্যানার্জি কী করলেন, সেটাকে ব্ল্যাকমেল করে এই ঋতব্রতকে, যে ওর দলেরই অর্থমন্ত্রীকে এরকম করলো, একজন মহিলার সঙ্গে করলো, তাকে নিয়ে চলে এলো, তাকে শ্রমিক নেতা বানিয়ে দিল, তাকে রাজ্যসভায় পাঠালো, এবং এখন বিধানসভায় টিকিট দিয়েছে। তো এই পাপ কারোর বাপকে ছাড়ে না, এটা তো হওয়ারই ছিল। আজকে যারা ঋতব্রতকে গদ্দার 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 বলে চেঁচাচ্ছে, এই মমতা ব্যানার্জির গদ্দারির ইতিহাস তারা কি জানে না? মমতা ব্যানার্জি কংগ্রেস ছেড়ে বেরিয়ে এলো, সেই সময় যদি অটল বিহারী বাজপেয়ীজি মমতা ব্যানার্জিকে আশ্রয় না দিত, মমতা ব্যানার্জিকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হতো। কি ক্ষমতা ছিল মমতা ব্যানার্জির এই রাজ্যে একটা রাজনৈতিক দলকে প্রতিষ্ঠা করা? সেটা করতে গেলে একটা টাকা পয়সা লাগবে, তো কোথা থেকে পাবে মমতা ব্যানার্জি? তারপর সেখান থেকে বেরিয়ে কংগ্রেস, কংগ্রেস থেকে বেরিয়ে আবার বিজেপি, সেখানে দপ্তরহীন মন্ত্রী, তারপর কয়লা মন্ত্রক, তারপর আবার কংগ্রেস, সেই কংগ্রেসকে ক্ষমতায় এসে ভেঙে সাইনবোর্ড করে দেওয়া। তো মমতা ব্যানার্জি যে জায়গাগুলো করেছে, তো ঋতব্রত তো সেইগুলোই শিখেছে। আজকে যে মুহূর্তে ও ক্ষমতা পাবে, ও তো মুখ ধুয়ে মুছে সাফ করে দেবে। তবে মানে আমার ব্যক্তিগত যেটা ধারণা, এই ঋতব্রতরা যেটা করছে, মমতা যেটা করেছে মানুষ তো পছন্দ করেনি, ওকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। ঋতব্রতরা যেটা করছে এটাও কিন্তু মানুষ অ্যাকসেপ্ট করছে না। তাহলে এবার প্রশ্নটা আসবে, বিরোধী জায়গাটা কোথায় যাচ্ছে? ট্যাকটিক্যালি যদি দেখি, বিরোধী জায়গাটা তিন ভাগে ভাগ হয়ে যাবে। একটা এই ঋতব্রত যারা রয়েছে তারা কিছুটা করে করার চেষ্টা করবে, কিন্তু এদের পুরো জায়গাটাই তো ডিপেন্ড করে আছে মুসলিম ভোটটা, সেটা আর কতটা রাখতে পারবে। তবে সেটা রাখার একটা চান্স আছে, তার কারণ হচ্ছে আহ, এরা যদি তৃণমূলের লোগো পার্টি ফান্ড এগুলো সব নিয়ে নেয়, একটা মোটা টাকা হাতে আসবে, তো ওই ভাত চড়ালে কাকের অভাব হয় না, ওই করে ওরা একটা ভোটটা করে বেঁচে থাকার চেষ্টা করবে রাজনৈতিকভাবে। আর একটা তো সিপিএম এর একটা উত্থান হচ্ছে, এবং সিপিএম এর উত্থানটা কিন্তু সিরিয়াস উত্থান হচ্ছে। মুসলিম ভোট যদি ওদের দিকে পুরোপুরি চলে যায়, এবং এই যে বিজেপি ভোটটা পেয়েছে, এর কিন্তু একটা বড় অংশ হিন্দু কনসলিডেশন হয়েছে, সেখানে কিন্তু তারা সিপিএমকে আগে ভোট দিত। তো এরা যদি কোনো কারণে এই বিজেপির উপর ক্ষুব্ধ হয়, যেমন আমি বলছি এই নতুন ব্লক ফ্লক তৈরি করা, এই নিয়ে কিন্তু বহু মানুষ ক্ষুব্ধ আছে। তো সেই জায়গাটা যদি তারা করে, তাহলে সিপিএমের কিন্তু একটা সিরিয়াস চান্স আছে। এবং সিপিএমের তো একটা নীতি আদর্শ আছে, যেই কথাটা আমরা একটু আগে আলোচনা করছিলাম। তো সেই জায়গা থেকে এখনও কিন্তু ওরা সংগঠন ধরে রেখেছে।
খুব ছোট আকারের হলেও ধরে রেখেছে, তো সেটাকে নিয়ে কিন্তু সিপিএম একটা করতে পারে। আর একটা সম্ভাবনা, যদি ঋতব্রতরা সত্যি পার্টি ফান্ড ফান্ড নিয়ে নেয়, মমতা ব্যানার্জির কাছে তো কোনো অপশান থাকবে না। ও যদি জেলে চলে যায়, ও আর অভিষেক, তাহলে তো হয়েই গেল। কিন্তু যদি না যায়, যে সম্ভাবনাটার কথা আমরা শুনছি যে কংগ্রেসে যাওয়া, সেইটা যদি হয়, তাহলে কিন্তু এতদিন মুসলিমদের ভোটটা মমতার সঙ্গে গেছে, ও আবার টুপি টাপা পরিয়ে এই করে ওই ভোটটা নিজের দিকে আনার চেষ্টা করবে। আর এটা যদি হয় তাহলে কিন্তু বিজেপির জন্য ভালো হবে, বিজেপি এখানে থাকবে। কিন্তু আবার সেটা একটা মুশকিলও আছে। যেরকম ডিকটেটরশিপ আমরা মমতার ক্ষেত্রে দেখেছিলাম, যেহেতু বিরোধী ভোট ভাগ আছে, এদেরকে হারাবার চান্স নেই, বিজেপির আসন আরও বাড়বে। এই যেরকম বুদ্ধবাবুর একটা অহংকার এসে গেছিলো, আমরা 230, ওরা শুধু 30, বা মমতা ব্যানার্জির একটা অহংকার এসে গেছিলো, সেটা কিন্তু বিজেপিরও তৈরি হতে পারে। সেটা যদি হয় তাহলে কিন্তু বিজেপির একটা অংশ বেরিয়ে এসে একটা আলাদা বিজেপি তৈরি করবে, মানে যারা কট্টর হিন্দুত্ববাদের সঙ্গে থাকবে। যেটা আহ, আমরা অন্যান্য রাজ্যে দেখি, যেরকম শিবসেনার মতো দল আছে। আহ, এ- এখন হয়তো এখনকার শিবসেনা বলছি না আমি, শিবসেনা মানে যেটা আমাদের বাল ঠাকরেজির শিবসেনা, সেই সেই কথাটা বলছি। তো এরকম একটা কট্টর হিন্দুত্ববাদের জায়গা কিন্তু তৈরি হতে পারে যদি এই বিজেপির পদস্খলন হয়। বাট একটাই গুড পয়েন্ট আমি বলবো, যে বিজেপি তো একটা খুব রেজিমেন্টেড পার্টি, একদম সেন্টার থেকে পুরো জিনিসটা মনিটর্ড হয়। প্লাস এরা আরএসএসের ভাবাদর্শে চলে, সুতরাং কোথাও কিছু ভুল ত্রুটি হলে সেটা একটা সংশোধনের জায়গা আছে। একটা একটা রাজ ধরার কেউ আছে। তৃণমূলে কি ছিল, মমতা যেটা বলবে, অভিষেক যেটা বলবে, শেষ কথা। ওর উপরে কেউ বললে তাকে লাত মেরে তাড়িয়ে দেবে। এদের ক্ষেত্রে সেই জিনিসটা হয় না। সো আমাদের এখনো কিছুদিন ওয়েট করতে হবে যে বিরোধী পরিসরটা কোন দিকে যাচ্ছে। অনেকগুলো সম্ভাবনা কিন্তু খোলা থাকে।